আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, লতিফ স্টকস চ্যানেল থেকে আপনাদের সুস্বাগতম। আজ আমরা বর্তমান বিশ্বের যুদ্ধাবস্থার পরিপ্রেক্ষিতে কিছু আইডিয়া নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। ইরান এবং ভার্সাস আমেরিকা ও ইসরায়েল যুদ্ধ চলছেই এবং থামার কোনো লক্ষণ নেই। এক্সপার্টরা বলছেন এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হচ্ছে। কারণ হচ্ছে আমেরিকার যে প্ল্যান ছিল সপ্তাহখানেকের মধ্যে যুদ্ধ শেষ করার, সেটা সম্ভবত নিশ্চিতভাবে বলা যাচ্ছে সম্ভব হচ্ছে না। কারণ ইরান যেভাবে গর্জে উঠেছে, তারা যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে এবং আক্রমণ করছে, সারা বিশ্বে প্রত্যেকটা দেশের অনেকগুলো দেশের সাথে আক্রমণ করছে। এটা বিশ্ব ইতিহাসে নজিরবিহীন যে একটা দেশ একসাথে অনেকগুলো দেশের সাথে যুদ্ধ করতে পারে। এই অবস্থায় আমাদের করণীয় কি? প্রথমত, বিশ্ব নেতৃত্বে যে সংকট চলছে তার প্রমাণ হচ্ছে এই যুদ্ধটা থামছে না। কারণ বিশ্বের নেতৃবৃন্দ এই মুহূর্তে বলতে পারতো খামোশ, আমরা এই যুদ্ধ চাই না, কিন্তু বলছে না, বলতে পারছে না। এই ধরনের লিডারশিপ বিশ্বে এখন আর নাই। অথচ জনগণের মতামত যদি জরিপ করা যায়, তাহলে 80% মানুষ, আমেরিকার 80% মানুষই যুদ্ধ চাচ্ছে না, সারা বিশ্বের 100% মানুষই যুদ্ধ চাচ্ছে না, চাচ্ছে এর পরিসমাপ্তি। কিন্তু আমেরিকা তার বিজনেস টার্মের জন্য, ব্যবসা বৃদ্ধির জন্য, অস্ত্রের বাজার তৈরি করার জন্য, ফুয়েলের সাপ্লাই চেইনটাকে চীন থেকে সরিয়ে নেওয়ার জন্য যুদ্ধ চালু করেছে এবং এই যুদ্ধ চলবেই। কারণ ইরান সহজে দমবে না। কারণ ইরানে তারা প্রস্তুতি নিয়েছে দীর্ঘদিন থেকে। এটা ইতিহাস বলে 1953 সাল থেকে, যখন রেজা শাহ পাহলভি ক্ষমতা দখল করে আমেরিকান মদদে, তারপর থেকে ইরানিরা বারবার প্রতিরোধ করেছে এবং প্রতিবাদ করেছে। আলটিমেটলি 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে আয়াতুল্লাহ খোমেনি ক্ষমতা দখল করেন এবং এরপর থেকে আমেরিকার সাথে দ্বন্দ্ব চলছেই। এই অবস্থায় যে অল্প দিনে যুদ্ধ শেষ করার প্ল্যান ছিল, এটা সম্ভব হবে না। কারণ ইরানিরা অলরেডি তাদের বিভিন্ন লেয়ার তৈরি করেছে লিডারশিপের। একটা লেয়ার নষ্ট হলে আরেকটা লেয়ার সেই কাজ চালিয়ে যাচ্ছে এবং বলা যায় সফলভাবে যাচ্ছে। অনেক এক্সপার্টের মতামত আলটিমেটলি ইরানই জিতবে এই যুদ্ধে। যে জিতুক সেটা বিষয় না, বিষয় হচ্ছে বিশ্বের মানুষ কী ধরনের সংকটে পড়ছে, হ্যাঁ, সেটা হচ্ছে বিষয়। এই অবস্থায় দরকার ছিল একটা ওয়ার্ল্ড লিডারশিপের, যারা গর্জে উঠবে, বলবে আর যুদ্ধ না। কিন্তু সেরকম কারো সাহস নেই, কেউ এগিয়ে আসছে না। অথচ আমরা দেখি শান্তিতে নোবেল প্রতি বছরই লোকজন পায়। যারা নোবেল পায় তারা অনেকেই জীবিত আছে। তারা এই উদ্যোগ নিতে পারত, অথবা বিভিন্ন সংস্থাগুলো উদ্যোগ নিতে পারত, কিন্তু সবগুলোই হচ্ছে আসলে অনেকটা জি হুজুর টাইপের। আমেরিকার কথায় সবগুলো উঠে বসে। আমার এক শিক্ষক সালামতুল্লাহ ভুইয়া একবার প্রশ্ন করেছিলেন, ইফ দ্য ইডিয়ট sheikhs of Arab withdraw all the money from American bank, what will happen to them? এই হচ্ছে আমাদের মুসলিমদের অবস্থা, মধ্যপ্রাচ্যের অবস্থা। মধ্যপ্রাচ্যের নথজানু নীতি আমেরিকাকে এই সাহস জুগিয়েছে যে আরেকটা মুসলিম দেশে আক্রমণ করার। আরেকটা বড় বিষয় হচ্ছে, আমরা মুসলিমরা এত দ্বিধা বিভক্ত। আল্লাহ তাআলা মুসলিম করে তৈরি করেছেন, শিয়াও করে তৈরি করেননি, সুন্নিও করে তৈরি করেননি। অথচ আমরা শিয়া সুন্নি বিভিন্ন ভাগ বিভক্ত। আমি কয়েকদিন আগে একটা প্রশ্ন উত্তর পর্বে জাকির নায়েককে বলতে শুনেছিলাম যে, ভাই আমি মুসলিম, আমি শিয়াও না সুন্নিও না। আল্লামা ইকবাল তার জবাবে শিক্ষাতে বলেছিলেন, আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, এমনকি হতো ক্ষতি মুসলিম যদি হইতো এক। সারা বিশ্বে মুসলিম যদি এক হয়ে কথা বলতো, তাহলে অস্ত্র লাগে না, যুদ্ধ লাগে না, আমেরিকা ইসরায়েলে কোনো সাহসই নেই মধ্যপ্রাচ্যে দাঁত বসাতে। অথচ সেটা হচ্ছে বিভেদের সূত্রে। মুসলমানরা বিভক্ত, সেই সুযোগে আমেরিকানরা, ইসরায়েলেরা এই ধরনের তাণ্ডব চালিয়ে যাচ্ছে যুগের পর যুগ, বছরের পর বছর, এবং মনে হচ্ছে কিয়ামত পর্যন্তই চালিয়ে যাবে।
এই অবস্থায় আমাদের বর্তমান সভ্যতার নিয়ে প্রশ্ন ওঠে, আমরা কি সভ্য জাতি? আরেকটা দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসি আমরা, আরেকটা দেশে শীর্ষ নেতৃত্বকে খুন করে ফেলি আমরা, অথচ আমরা সভ্যতার কথা বলি, আমরা নিজেদের সভ্য বলে দাবি করি। আমরা তো আসলে সভ্য হতে পারি নাই। আমরা ওই অতীতের মতোই দখল, যুদ্ধ, লুটতরাজ এসবের মধ্যেই আছি। সুতরাং এই অবস্থায় বিশ্ব জনমতকেই জেগে উঠতে হবে। আমরা জুলাই বিপ্লবে দেখেছি এদেশে তরুণ ছাত্ররা অস্ত্রের মুখোমুখি হয়েছে এবং মনে হচ্ছে এই ছাত্ররা মরতে ভালোবাসে। এরকম মরতে ভালোবাসার দরকার নেই। সাহস করে কথা বলার যদি লোক থাকতো, যদি বলতো এই যুদ্ধ আমরা চাই না, এই যুদ্ধ হতে দিব না, মিডল ইস্টে প্রত্যেকটা দেশের রাষ্ট্রনায়করা যদি এই বার্তাটা পাঠিয়ে দিত, তাহলে অটোমেটিক্যালি যুদ্ধ বন্ধ হয়ে যেত। আমেরিকার সাহসই ছিল না, ইসরায়েলের সাহসই ছিল না যুদ্ধ করার। কিন্তু এই বিভেদ, লোভ, লালসা এইসবের সুযোগ নিয়ে আমেরিকান ইসরায়েলিরা তাদের কাজ করে যাচ্ছে এবং অস্ত্রের বাজার তৈরি করতেছে। ভবিষ্যতে মানুষ বাদ পাবে না, অস্ত্র কিনতে হবে। বাদ কিনতে পারবে না, অস্ত্র কিনতে হবে। জনগণের জন্য বাদ চালের নিশ্চয়তা দিতে পারবে না, কিন্তু অস্ত্র কিনতে হবে। এই অস্ত্রের বাজার তৈরি করা। দর্শকবৃন্দ, যদি এলাকায় চুরি বেড়ে যায় তাহলে মানুষ তালা কিনে, মানুষ নাইট গার্ড ভাড়া করে, নাইট গার্ড নিয়োগ করে। এই হলো বিষয়। যদি যুদ্ধ অবস্থা থাকে সারা বিশ্বে, এবং আমেরিকার ইতিহাসে দেখা গেছে 16টা বৎসর বাদে বাকি সম্পূর্ণ ইতিহাসে প্রতি বৎসরই আমেরিকা যুদ্ধ করে যাচ্ছে। যুদ্ধ করার কারণই হচ্ছে অস্ত্রের বাজার তৈরি করা। আর ইরানের যুদ্ধের সাথে এবং এই যে ভেনিজুয়েলার যুদ্ধের সাথে দুইটা বিষয় জড়িত, সেটা হচ্ছে চীনের ফুয়েল সাপ্লাইটা বন্ধ করে দেওয়া। ফুয়েল সাপ্লাইকে বন্ধ করে দিয়ে চীনের উন্নয়নকে রুখে দাঁড়ানো। কারণ উন্নয়নের যুদ্ধের বিভিন্ন রুট আছে। যেমন জাপানিরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যুদ্ধ করছে ইকোনমিক যুদ্ধ। চীন ইকোনমিক এবং মিলিটারি দুইটা দিকে এগিয়ে যাচ্ছে এবং অন্যান্য দেশও এরকম আগাচ্ছে। বিভিন্ন দেশ যারা ডাইনামিক লিডারশিপের মধ্যে আছে তারা বিভিন্নভাবে আগাচ্ছে। শুধুমাত্র আপনার সাথে যুদ্ধ করতে হবে সেদিকে না গিয়ে অন্যদিকে আগাচ্ছে। তো লিডারশিপের মধ্যে এরকম স্মার্টনেস, এরকম যোগ্যতা থাকা দরকার। এবং বর্তমান বিশ্বে এই ক্রান্তি লগ্নে এই সিচুয়েশন দাবি করছে এরকম লিডাররা জেগে উঠবে। কমপক্ষে মুসলিম বিশ্ব এক হবে, এক হয়ে বলবে খামোশ। এই খামোশ বললেই সব খামোশ হয়ে যাবে। সেই আশায় আমরা থাকলাম। পাশাপাশি আমাদের মতো দেশ, অনুন্নত দেশ যেগুলা, সেগুলার সমস্যাটা মারাত্মক। কারণ আমাদের দেশে আমরা জেনেছি যে 2 সপ্তাহের জ্বালানি মজুত আছে। 2 সপ্তাহ পরে জ্বালানি পেতে হবে আমাদেরকে। এই জ্বালানি পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমাদের লিডারশিপের উচিত যে অল্টারনেটিভ সোর্সগুলো আমাদের বেছে নেওয়া, জ্বালানির অন্যান্য উৎসগুলো আমাদেরকে বেছে নিতে হবে এবং কমপক্ষে এই যুদ্ধাবস্থার সময়ে সুশাসন নিশ্চিত করতে হবে। কমপক্ষে সরকার হবে মানুষের জন্য, মানুষের জন্য সরকার হবে, লুটপাটের জন্য সরকার হবে না। অতীতে আমরা যেটা দেখেছি সেই পুনরাবৃত্তি আমরা এই সংকটকালীন সময়ে কমপক্ষে চাই না। আমরা চাই এই সময়ে সরকার স্মার্টলি সব কিছু হ্যান্ডেল করবে, মানুষের ভাত কাপড়ে নিশ্চয়তা দেবে, মানুষের জ্বালানির নিশ্চয়তা দেবে, বিদ্যুৎ প্রবাহ থাকবে, মানুষ কাজ করতে পারবে, কাজ করে খেতে পারবে। সেই ব্যবস্থাটা যাতে নিশ্চিত করে। এই সাপ্লাই চেইন বজায় রাখাটা এখন খুব বেশি জরুরি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের বৈদেশিক আয়ের বিশাল অংশ হচ্ছে প্রবাসীদের ইনকাম, বিশাল অংশ। গার্মেন্টস এবং প্রবাসীদের ইনকাম, এই দুইটা সেক্টরই আমাদেরকে লিড করছে। এই প্রবাসীরা ম্যাক্সিমামই হচ্ছে মধ্যপ্রাচ্যে। এখন এই মধ্যপ্রাচ্যের প্রবাসীরা যারা আমাদেরকে বৈদেশিক মুদ্রা দিয়ে সমৃদ্ধ করে যাচ্ছে, তাদের প্রতি আমাদের এই মুহূর্তে প্রচুর দায়িত্ব আছে। তারা ভয়ের মধ্যে আছে, তারা নিরাপত্তাহীনতায় আছে, তারা অনেক সময় এমনও হতে পারে তাদেরকে দেশে ফেরত আনতে হতে পারে। সেই সব ব্যাপারে সরকারকে অবশ্যই কান খাড়া রাখতে হবে, চোখ কান খাড়া রাখতে হবে এবং প্রবাসীদেরকে নিশ্চয়তা দিতে হবে এবং প্রবাসীরা যাতে সহজে দূতাবাসগুলোতে যোগাযোগ করতে পারে, সহজে যোগাযোগ করতে পারবে সেই ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে।
যাতে একটা ফোন করলেই প্রবাসীরা যাবতীয় সাপোর্ট দূতাবাসগুলার পায়। দূতাবাসগুলাকে অ্যাক্টিভ হতে হবে, অতীতের মতো থাকলে হবে না, স্মার্ট হতে হবে, অ্যাক্টিভ হতে হবে, সংকটকালীন সময়ের সুষ্ঠু নেতৃত্ব গড়ে তুলতে হবে। আমরা প্রত্যাশা করব আমাদের আভ্যন্তরীণ ব্যবস্থাপনা জোরদার হবে, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জোরদার হবে এবং প্রবাসীদের যাবতীয় সাপোর্ট দিয়ে যাবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মুসলিম বিশ্ব এক হয়ে বলবে খামোশ, যাতে এই যুদ্ধ আর না চলে এবং এই ধরনের অ্যাগ্রাসন আর যাতে বিশ্বে না ঘটে, সেই ব্যবস্থার ইতি ঘটানোর জন্য মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।